Hello, welcome back to our MCQ session based on West Bengal SSC 2016 question paper. আজকের আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে ট্রানজিস্টরের আলফা ও বিটার মধ্যে সম্পর্ক কি সেটা বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা অফ এ ট্রানজিস্টর? সো আলফা অ্যান্ড বিটা খুবই নোন দুটো প্যারামিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো আমরা ব্রিফলি আগে একটু জেনে নিই আলফা এবং বিটাটা কি। তোমাদের যদি মনে থাকে, বাইপোলার ট্রানজিস্টরকে দু ধরনের হয়, রাইট? একটা পিএনপি হয় আর একটা হচ্ছে এনপিএন হয়। তো সেই ট্রানজিস্টর একটা এমিটার থাকে, একটা বেস থাকে আর একটা কালেক্টর থাকে। যদি আমরা ড্র করি, এইটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের বেস চিত্রতে, এবং এইটা হচ্ছে আমাদের কালেক্টর। এবার এমিটার থেকে কারেন্টটা বেসের দিকে যাচ্ছে না বেস থেকে কারেন্টটা এমিটারের দিকে আসছে, তার উপর ভিত্তি করে আমরা এই ট্রানজিস্টরে এই এমিটারের মধ্যে একটা অ্যারো হেড আঁকি। আইদার এরকম ভাবে অ্যারো হেডটা আঁকি, অথবা আমরা এই ছবিটা একটু কপি করি, অথবা আমাদের অ্যারো হেডটা উল্টো দিকে হয়, এরকম করে হয়। তো বেসড অন এই অ্যারো হেডটা বোঝায় যে এমিটার থেকে কারেন্ট বেসের দিকে ঢুকছে না বেস থেকে এমিটারের দিকে কারেন্ট আসছে। তো যে ক্ষেত্রে এমিটার থেকে কারেন্ট বেসের দিকে যায় সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর হয়। এমিটার হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, বেস হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, কালেক্টর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। কারণ পি টাইপ থেকে হোল বেসের দিকে যায়, সো পজিটিভ আধান যেদিকে যায় কারেন্টের ডিরেকশন সেদিকে হয়। এই জন্য অ্যারোহেডটা পিএনপি ট্রানজিস্টরে এমিটার থেকে বেসের দিকে। ঠিক আছে? ঠিক তেমনি অ্যারোহেডটা যদি বেস থেকে এমিটারের দিকে হয়, তাহলে এই ধরনের ট্রানজিস্টরটা হচ্ছে বেসিক্যালি এনপিএন ট্রানজিস্টর হয়, যার চিত্র দেখে আমরা এইভাবে ডেজিগনেট করতে পারি। এখানে কি, বেসে হচ্ছে হোলগুলো আছে, এমিটারে হচ্ছে ইলেকট্রন আছে। ইলেকট্রন বায়াসের জন্য হচ্ছে বেসে যাচ্ছে, বেসের দিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট বেস থেকে এমিটারের দিকে প্রবাহিত হচ্ছে, রাইট? তো সেই কারণে এখানে এনপিএন ট্রানজিস্টরে অ্যারোহেডটা হচ্ছে বেস টু এমিটারের দিকে। ঠিক আছে? তো এটা তোমরা নিশ্চয়ই জানো অ্যাকচুয়ালি। তোমাদের যদি এরকম অঙ্ক দিয়ে থাকে যে ছবিতে দুটো এরকম চিত্র দিয়ে বললো কোনটা এনপিএন কোনটা পিএনপি, তো তোমাদের এই অ্যারো হেড থেকে বুঝতে হবে। এনিওয়ে, তো আমাদের আজকে প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টর দুটো প্যারামিটার আলফা এবং বিটা, এই দুটো খুবই স্ট্যান্ডার্ড প্যারামিটার এবং এদের মধ্যে রিলেশন কি সেটা বলেছে। আলফা, আচ্ছা, আলফা প্যারামিটার হচ্ছে, ধরো আহ, আচ্ছা তার আগে আমরা একটু ডেজিগনেট করি। ধরো এমিটার থেকে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, বেস থেকে কারেন্ট হচ্ছে, নিচেই লিখি, আই যদি কারেন্ট ফ্রম দ্য এমিটার হয়, এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট, আই বি দিস ইজ কালেক্টর কারেন্ট, কালেক্টর থেকে আমরা যে পরিমাণ কারেন্টটা পাচ্ছি, অ্যান্ড সরি, আই সি ইজ দ্য কালেক্টর কারেন্ট, অ্যান্ড আই বি ইজ অ্যাকচুয়ালি বেস থেকে যে আমরা কারেন্টটা পাচ্ছি বা বেসে যে কারেন্টটা যাচ্ছে। ওকে, তো এটা, সো ট্রানজিস্টরের আলফা প্যারামিটারটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু রেশিও অফ এমিটার কারেন্ট, সরি, collector current to emitter current. Okay, alpha is the ratio between collector current to emitter current, and beta is the ratio, beta is the ratio between collector current to base current. Okay, so actually আলফাটা হচ্ছে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্টের রেশিও যদি কমন বেস মোড ট্রানজিস্টর হয়। কারণ কমন বেস মোড ট্রানজিস্টরে বেসটা যদি কমন হয়, এমিটারটা ইনপুট হয়, কালেক্টরটা হচ্ছে আউটপুট কারেন্ট হয়। ঠিক আছে? তো আলফা হচ্ছে কমন বেস মোড, কমন বেস মোড ট্রানজিস্টরে
আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্টের রেশিও। বিটা হচ্ছে কমন এমিটার যদি সার্কিট হয় ট্রানজিস্টরে, কমন এমিটার মোড যদি ট্রানজিস্টর হয়, তাহলে সেক্ষেত্রে ইনপুট কারেন্ট হয় আইবি, বেস কারেন্টটা, আর আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টর থেকে যে কারেন্টটা আইসি। তো আইসি বাই আইবি হচ্ছে কমন এমিটার মোড ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্টের রেশিও। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদেরকে বলেছে আলফা এবং বিটার মধ্যে রেশিও কি। প্রথমত তোমরা একটু মুখস্থ রাখতে পারো আলফা বিটার মধ্যে রেশিও, কিন্তু আমার মনে হয় না এটা মুখস্থ রাখাটা খুব একটা গুড আইডিয়া। তো বেটার হচ্ছে তোমাদের মনে রাখা উচিত আলফা কি এন্ড বিটা কি, and once you know what is alpha and beta, then you can simply write it down what should be the expression relation between alpha and beta. আচ্ছা, এই দুটো বাদ দিয়েও এবার ধরো এখানে কারেন্ট, তিনটা কারেন্ট কি কি, একটা হচ্ছে এমিটার কারেন্ট, একটা কালেক্টর কারেন্ট, একটা হচ্ছে বেস কারেন্ট। তোমরা, তোমাদের মনে থাকলে তোমরা জানো যে এমিটার থেকে কারেন্ট যেটা ঢুকলো সেটা ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্টের সমান হতে হবে, কারণ কারেন্ট তো কোথাও ডিস্ট্রয় হচ্ছে না বা ক্রিয়েট হচ্ছে না এক্সট্রা, রাইট? সো i.e. there's another relation between collector current, emitter current, and base current. I.e. equal to IC plus IB. Okay. So this. So now using this three relation, you can easily set up a relation between alpha and beta. Very simple. So let's do it. So okay, let's do it here. Beta equal to what we can write, IC by IE minus IC. Okay. And from here, let me put it down this here. No, let's keep it here. Let me make it a little bit of small in size. So this is equal to IC, beta equal to IC divided by IE minus IC. Now if you do so, if you divide it by IC, so you can write it down 1 by IE by IC minus 1. So this is actually 1 by alpha minus 1, which is equal to alpha by 1 minus alpha, right? So beta equal to alpha by 1 minus alpha. So the option B is the answer. Okay. So don't memorize beta and alpha relation. Rather, you should understand this three relation. Okay. All right. Okay. Now let's come back to our next problem. ওকে, এবার বলেছে একটি সিঙ্ক্রোট্রন যন্ত্রে চুম্বক ক্ষেত্রকে পরিবর্তন করার কারণ কি। সিঙ্ক্রোট্রন যন্ত্রে চুম্বক ক্ষেত্রকে পরিবর্তিত করতে হয়, চেঞ্জ করতে হয়। এবার জিজ্ঞেস করেছে এটা কারণ কি। সিঙ্ক্রোট্রন যন্ত্র হচ্ছে এমন একটা সেটআপ যেখানে ইলেকট্রনকে যখন অ্যাক্সিলারেট করা হয় বা কোনো চার্জ পার্টিকেলকে যখন অ্যাক্সিলারেট করা হয়, সিঙ্ক্রোট্রন যন্ত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে এবং ইলেকট্রিক ফিল্ডও দেওয়া থাকে। আহ, আমি যন্ত্রের ডিটেলস পিকচারে যাচ্ছি না। তো সিঙ্ক্রোট্রন যন্ত্রে যেটা হয়, ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ইলেকট্রন, ধরো একটা চার্জ পার্টিকেলকে পাঠানো হয়েছে, ধরো ইলেকট্রনই হলো, সেই চার্জ পার্টিকেলটা যখন সিনক্রোট্রন যন্ত্রে ম্যাগনেটিক ফিল্ড আছে একটা ভেলোসিটি নিয়ে গেল, তখন সেখানে কি লরেন্স ফোর্সের জন্য সেই চার্জ পার্টিকেলটা হচ্ছে একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকবে, রাইট? সো যখন একটা চার্জ পার্টিকেল, লেটস সে ভি ভেলোসিটি নিয়ে একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যাচ্ছে, সিনক্রোট্রন যাতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি ধরো, ঠিক আছে? ধরো এরকম একটা, আচ্ছা, এবার ধরো চার্জ পার্টিকেলটা চার্জ হচ্ছে কিউ, সো লরেন্স ফোর্স উইল বি কিউ ভি ক্রস বি, রাইট? যখন একটা চার্জ পার্টিকেল, কিউ চার্জের একটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে সিঙ্ক্রোট্রন যন্ত্রে প্রবেশ করলো যেখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি অ্যাট ইনস্ট্যান্ট অফ এ টাইম, এখন একটা নির্দিষ্ট, তাহলে লরেন্স ফোর্স হচ্ছে কিউ ভি ক্রস বি। এবার ধরা যাক চার্জ পার্টিকেলটা, ধরো ম্যাগনেটিক ফিল্ডটা এখানে এই যে খাতার যে পেজ আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে উপরের দিকে বা উপরের দিকে, ওকে, এরকম ভাবে একটা সিম্বল দিয়ে বোঝানো হয় ইউজুয়ালি। এবং ভি ভেলোসিটিটা জাস্ট খাতার সঙ্গে অনুভূমিক, মানে খাতার প্লেনের উপর। তো তার মানে এটা ধরো ভি। সো বেসিক্যালি পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার একটা ভেলোসিটি নিয়ে
প্রবেশ করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ ভি বি সাইন 90 ডিগ্রি সমান সমান কিউ ভি বি, রাইট? আচ্ছা, এইবার যেই পার্টিকেলটা ঢুকলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে এবং কিউ ভি বি পরিমাণ লরেন্স ফোর্স এর মধ্যে অ্যাক্ট করা শুরু করলো। এবার এই কিউ ভি পরিমাণ লরেন্স ফোর্সের জন্য পার্টিকেলটার মধ্যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, অভিকেন্দ্র বল তৈরি হবে। কারণ পার্টিকেলটা এখন এই ভি ভি ভেলোসিটি নিয়ে ঢুকছে একটা বি ম্যাগনেটিক ফিল্ডের উপর দিয়ে। ধরো এরকম ভি ভেলোসিটিতে এইদিকে, বি ম্যাগনেটিক ফিল্ডে এইদিকে এরকম। সো ভি ক্রস বি একটা লরেন্স ফোর্স তৈরি হয়েছে, যেটা কি করবে, পার্টিকেলটাকে একটা সার্কুলার ট্রাজেক্টরিতে ঘোরানোর চেষ্টা করবে, রাইট? যে সার্কুলার ট্রাজেক্টরিতে ঘোরানোর চেষ্টা করছে, তার মানে কি পার্টিকেলটার উপর একটা সেন্ট্রিপিটাল ফোর্স তৈরি হচ্ছে। তো সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স, যদি পার্টিকেলের ভর, সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে? যদি পার্টিকেলের ভর এম হয় এবং যেহেতু ভি ভেলোসিটি নিয়ে ঢুকছে, এম ভি এম ভি স্কোয়ার বাই আর রেডিয়াস অফ দ্য অরবিট, যে সার্কুলার অরবিটে ঘুরছে তার রেডিয়াসের সমান। তাহলে দেখো এখান থেকে লেখাই যায় কিউ ভি বি, এই ফোর্সটাই তো সেন্ট্রিপিটাল ফোর্সটা তৈরি করছে, এম ভি স্কোয়ার বাই আর। এবং যে কারণে এই পার্টিকেলটা সবসময় কি একটা ফিক্সড অরবিটে থাকবে, না হলে তো অরবিটটাই সেই সার্কুলার অরবিটেই ঘুরতে পাবে না, রাইট? এইবার তাহলে দেখো এখান থেকে লেখাই যায়, দেখো তো যদি পার্টিকেলটার ভর নির্দিষ্ট, চার্জ নির্দিষ্ট, তাহলে লেখা যায় কি দেখো, ধরো একটা নির্দিষ্ট সার্কুলার অরবিটেই ঘোরাতে হবে, অরবিটটা আমি চেঞ্জ করছি না, রেডিয়াসটা, অরবিটের রেডিয়াস আমি চেঞ্জ করছি না ধরো। তাহলে এখান থেকে লেখাই যায় ভি, সরি, or বি প্রপোর্শনাল টু ভি, লেখা যায় না? হুম। তাহলে যদি কোনো কারণে ভেলোসিটি বেড়ে যায়, পার্টিকেলের ভেলোসিটি বেড়ে যায়, এবার পার্টিকেলের মানে কক্ষপথটাকে একই রাখতে হলে, অর্থাৎ কক্ষপথের যে রেডিয়াস সেটাকে একই রাখতে হলে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডও বাড়াতে হবে, রাইট? এইবার সিঙ্ক্রোট্রন যন্ত্রে এই যে যখন পার্টিকেল যখন একটা মুভ করছে আর কি একটা নির্দিষ্ট কক্ষপথে, যখন এই মুভ করে সেই রাস্তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডও এক্সপিরিয়েন্স করে পার্টিকেল। ইলেকট্রিক ফিল্ড যখনই এক্সপিরিয়েন্স করে তখন পার্টিকেলের হচ্ছে ভেলোসিটি বাড়তে থাকে। ভেলোসিটি বাড়া মানে পার্টিকেলের মোমেন্টাম বাড়তে আছে, রাইট? সো মোমেন্টাম যদি বাড়তে থাকে বা ভেলোসিটি যদি বাড়তে থাকে, এবার যদি রেডিয়াসটাকে, কক্ষপথের রেডিয়াসটা তো আমার ফিক্সড, কারণ ওটা একটা সার্কুলার টিউব, এটা নির্দিষ্ট, ঠিক আছে? রেডিয়াসটাকে ফিক্স রাখার জন্য তাহলে আমাকে কি ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে হবে, রাইট? তাহলে এই যে প্রশ্ন আমাদের যেটা ছিল, একটি সিঙ্ক্রোট্রন যন্ত্রের চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করা হয়, সে বাড়াই বা কমাই, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ ওই যে যখন ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিক দিয়ে যখন পার্টিকেলটা মুভ করছে সাইক্লোট্রন যন্ত্রে একটা নির্দিষ্ট কক্ষপথে, তখন তার মোমেন্টাম বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে পার্টিকেলটা, রাইট, চার্জ পার্টিকেলটার। যে কারণেই অরবিটটাকে আমাকে ফিক্স রাখার জন্য কি করতে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, রাইট? সো দ্যাট উড বি কণার এই যে আপেক্ষিক আপেক্ষিক ভর বৃদ্ধি। ওকে, আচ্ছা, কেউ বলতে পারো তোমরা এই গোলাকার পথের ব্যাসার্ধ বৃদ্ধি কি হতে পারে? না, কারণ সিঙ্ক্রোট্রন যন্ত্রে যে টিউবটার ভিতর দিকে ইলেকট্রনটাকে ঘোরে বা চার্জ পার্টিকেলটাকে ঘোরে, ইলেকট্রন হয় যে কোনো চার্জ পার্টিকেল, সেটা তো নির্দিষ্ট, সেটা তো বাড়ানো যেতে পারে না। ওই জন্য এক্ষেত্রে কণার ভর, আপেক্ষিক ভর বৃদ্ধি অ্যাকচুয়ালি হচ্ছে ভরবেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পেলে অ্যাকচুয়ালি, কারণ অ্যাগেন রিলেটিভিটির গল্প, এই পার্টিকেল গুলো অলমোস্ট ক্লোজ টু হচ্ছে লাইটের ভেলোসিটিতে ছুটতে থাকে, ক্লোজ টু লাইটের ভেলোসিটিতে। যদি লাইটের ভেলোসিটিতে ছুটতে থাকে, তাহলে হচ্ছে আপেক্ষিক যে ভর, রিলেটিভিস্টিক মাস, পার্টিকুলার রিলেটিভ মাস, মাস হচ্ছে বৃদ্ধি পায়। ওই জন্য এখানে অপশন দিয়েছে কণার আপেক্ষিক ভর বৃদ্ধি। ওকে, এই জন্য এখানে অপশন দিয়েছে কণার আপেক্ষিক ভর বৃদ্ধি। সো অ্যাকচুয়ালি ভরবেগ বৃদ্ধি পাচ্ছে তুমি বলতে পারো, বা ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে, অথবা তুমি যেহেতু ভেলোসিটি লাইটের ভেলোসিটির ক্লোজ টু, সেই জন্য তার করসপন্ডিং বেসিক্যালি আপেক্ষিক ভর বৃদ্ধি পাচ্ছে। সো যদি এখানে অপশন, এখানে কণার আপেক্ষিক ভর আছে, দিস ইজ অলসো রাইট। যদি এটা না থাকে একটা অপশন দিত তার ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস অলসো রাইট। যদি বলতো না তার ভরবেগ বৃদ্ধি করছে, দ্যাটস অলসো রাইট আনসার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে আসি।
আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে যে এখানে কতগুলো কণার নাম দিয়েছে, 4টা কণা আছে, ফোটন, মিউ মেসন, পাই মেসন অ্যান্ড প্রোটন। এই কণাগুলোর মধ্যে কোনটি ইলেকট্রন? ঠিক আছে। আচ্ছা, এইটা একটু মনে রাখার বিষয়, আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি। ফোটন হচ্ছে, ফোটনের কোনো ভর নেই, রাইট, আমরা জানি। এবং ফোটন হচ্ছে বোসন, কারণ হচ্ছে ফোটন হচ্ছে আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে, রাইট। এই জন্য ফোটনকে আমরা বলি বোসন। আচ্ছা, প্রোটনকে আমরা বলি বেরিয়ন। এবার যদি এরকম প্রশ্ন থাকতেই পারে, প্রোটন কি দিয়ে তৈরি? প্রোটন হচ্ছে তৈরি হচ্ছে 3টা কোয়ার্ক দিয়ে তৈরি। 3টা কোয়ার্ক একসাথে মিলে একটা প্রোটন তৈরি হয়, বা একটা প্রোটনকে ভাঙলে তোমরা 3টা কোয়ার্ক পেতে পারো। সো প্রোটনকে নাম দেওয়া, স্পেশাল নাম হচ্ছে বেরিয়ন। ওকে। আচ্ছা, আবার আছে পাই মেসন। পাই মেসন হচ্ছে বেসিক্যালি একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে তৈরি, এই ধরনের একটা মেসন কণা। ঠিক আছে, এটা একটা মেসন, কিন্তু মেসন হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ঠিক আছে, এবার এই পাই মেসন হচ্ছে একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে তৈরি, এই ধরনের একটা মেসন। আর একটা কণা আছে যেটা মিউ মেসন। মিউ মেসনকে অনেক সময় মিউনও বলা হয়। ঠিক আছে, এই মিউন হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, যেটাকে ভেঙে আর অন্য কোনো পার্টিকেল তৈরি করা যায় না। তো এটাকে স্পেশাল নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। সো এই উপরের অপশনে, এই 4টা কণার মধ্যে মিউ মেসন ইজ দ্য অনলি অপশন হুইচ ইজ ইলেকট্রন হিয়ার। ওকে, চলো এবার নেক্সট প্রশ্নে আসা যাক, 49। আচ্ছা, এখানে নেক্সট প্রশ্নটাতে বলেছে যে এস প্রাইম নির্দেশতন্ত্র এস নির্দেশতন্ত্রের সাপেক্ষে ভি গতিবেগে অগ্রসর হচ্ছে। যদি একটি ঘড়ি এস প্রাইম নির্দেশতন্ত্রে থাকে, তবে এস নির্দেশতন্ত্রে দাঁড়ানো একজন দর্শক ঘড়িটিকে ধীরে চলতে দেখবে, না দ্রুত চলতে দেখবে, না পূর্বের ন্যায় একই রকম চলতে দেখবে, না ঘড়িটা থেমে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ছবিটা আঁকি, তো এরকম একটা ফ্রেম আছে, ধরো ধরো রেফারেন্স ফ্রেম, এটার নাম হচ্ছে ধরো এস। ওকে, আর একটা রেফারেন্স ফ্রেম আছে, এটার নাম হচ্ছে এস প্রাইম। ঠিক আছে, এই এস প্রাইম রেফারেন্স ফ্রেমটা ভি বেগে গতিশীল, কার রেসপেক্টে? এস এর রেসপেক্টে। আচ্ছা, এই রেফারেন্স ফ্রেমে একটা ঘড়ি আছে। ঠিক আছে, কোনো এক নির্দিষ্ট মুহূর্তে ধরো ঘড়িটার টাইম ধরো টি প্রাইম। ঠিক আছে, এইবার বলেছে তুমি যদি এই টাইমটাকে এস ফ্রেম থেকে দেখো আর কি, মেজার করতে চাও যে এস ফ্রেমের সাপেক্ষে এস প্রাইম ফ্রেমে থাকলে ওই ঘড়ির ওই মুহূর্তে টাইম হচ্ছে টি প্রাইম। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এস ফ্রেমের রেসপেক্টে এই টাইমটা কত? ঠিক আছে, আমরা এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইউজ করব। আমরা কি জানি, তোমরা যদি মনে থাকে তোমাদের, রেস্ট এস ফ্রেমে টাইম টি ইকুয়াল টু হয় টি প্রাইম ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, রেস্ট এস ফ্রেমের যে ফিক্সড ফ্রেমটা, সেই ফ্রেমে টাইম টি ইকুয়াল টু মুভিং ফ্রেমের টাইম ডিভাইডেড বাই 1 - মুভিং ফ্রেমটা, এস প্রাইম ফ্রেমটা এস এর রেসপেক্টে কত ভেলোসিটিতে যাচ্ছে তার স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সি হচ্ছে লাইটের ভেলোসিটি। ওকে, না ইউ সি, ওয়ান মাইনাস এই 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্মটা ভি বাই সি অলওয়েজ অর অফ দ্য অর্ডার অফ 1, বাট নট এক্স্যাক্টলি 1, অলওয়েজ লেস দেন 1, রাইট। ধরো 0.999 এরকম হয়, কখনো এটা 1 হতে পারে না, আবার কখনো এটা নেগেটিভও হতে পারে না, তাই তো? আচ্ছা, তাহলে এই 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার স্কোয়ার রুট এই টার্মটা, সো সো বেসিক্যালি আমরা এটাকে এইভাবে লিখতে পারি। যদি আমরা আর একটা সিম্বলিক, আমরা লিখতে পারি গামা টি প্রাইম, আর গামা ইজ অ্যাকচুয়ালি দিস টার্মটা, আমরা এই টার্মটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু গামা। সো গামা ইজ হেয়ার অ্যাকচুয়ালি অলওয়েজ কি গ্রেটার দেন 1, রাইট। তাহলে সেক্ষেত্রে কি হবে, টি টাইমটা টি প্রাইমের রেসপেক্টে স্লো হতে স্লো হতে থাকবে, কম হবে, তাই না? তার মানে তুমি বলতে পারো যে ঘড়িটা হচ্ছে ধীরে চলতে থাকবে। ক্লিয়ার? ভেরি গুড। হুম। আচ্ছা, এবার আসা যাক আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে একটা বুলিয়ান অ্যালজেব্রার প্রবলেম। ঠিক আছে,
বুলিয়ান অ্যালজেব্রার প্রবলেম কি বলেছে এখানে, বলছে পি প্লাস পি প্রাইম, পি বার বলেছে হচ্ছে পি প্লাস পি বার কিউ একটি বুলিয়ান অভিব্যক্তি যেখানে পি এবং কিউ হচ্ছে দুটো ইনপুট। এবার এই ইকুয়েশনটা কোন ধরনের লজিক গেটকে প্রকাশ করে, ঠিক আছে, সেটা দেখতে হবে। পি প্লাস পি বার কিউ। এক তো তোমরা এটা করতে পারো ট্রুথ টেবিল একে, পি এবং পি, পি এবং কিউ এর ট্রুথ টেবিল বানিয়ে, পি বার এবং কিউ এর ট্রুথ টেবিল বানিয়ে। তো সেটা একটু লেংদি প্রসেস, কিন্তু এখান থেকে আরেকটা ভাবে তোমাদের এটা এই অঙ্কটা করা যেতে পারে, এটা অনেকটা কুইক স্টেপ ফরওয়ার্ড, কিন্তু একটু স্মার্ট হতে হবে। এনিওয়ে, সো যেটা করা যায় দেখো, এটাকে যদি আমরা এইভাবে লিখি, সামহাও দেখো আমরা এরকম লিখতে পারি কিনা, পি প্লাস লেটস সে পি প্লাস পি বার অ্যান্ড পি প্লাস কিউ। আমরা অন্য কালি ইউজ করি, কালার, লেট মি ইউজ ডিফারেন্ট কালার। দেখো আমি যদি এরকম একটা লিখি পি প্লাস পি বার ইন্টু পি প্লাস কিউ, দেখো এইটা থেকে আমরা এই রিলেশনটা থেকে এটাতে আসতে পারি কিনা দেখো। যদি আসতে পারি দেন উই হ্যাভ এ ভেরি অ্যাডভান্টেজ। দেখো কি লেখা যায়, দেখো পি মাল্টিপ্লাই করি, পি ইন্টু পি প্লাস পি ইন্টু কিউ প্লাস পি বার ইন্টু পি প্লাস পি বার ইন্টু কিউ, রাইট? আচ্ছা, পি ইন্টু পি এটা বেসিক্যালি একটা কি অ্যান্ড গেট, তাই তো? তো পি ইন্টু পি সবসময় কি পি হবে, রাইট? পড়ে থাকলো কি পি কিউ। পি বার প্লাস পি বার ইন্টু পি সবসময় কি জিরো হতে হবে, অ্যান্ড গেট, রাইট? পি যদি ওয়ান হয় পি বার জিরো, সো ওয়ান ইন্টু জিরো জিরো। পি যদি জিরো হয় পি বার হচ্ছে ওয়ান, সো দ্যাটস অ্যাগেন জিরো। সো পি ইন্টু পি বার অলওয়েজ জিরো। তো তাহলে পড়ে থাকলো আমাদের পি বার কিউ, রাইট? রাইট। এইবার দেখো আমরা এই দুটো টার্ম থেকে পি কমন নেই, যদি নেই তাহলে আমাদের পড়ে থাকে পি প্লাস কিউ প্লাস পি বার কিউ, রাইট? সো এই টার্মটা ওয়ান প্লাস কিউ ইটস অর গেট, রাইট? অর গেটের মতো রিপ্রেজেন্ট হচ্ছে, যার একটা ইনপুট সবসময় ওয়ান আর একটা ইনপুট কিউ, কিউ কুড বি জিরো আর ওয়ান। সো ওয়ানের সঙ্গে তুমি যাই যোগ করো না কেন এটা সবসময় ওয়ান, রাইট? তাহলে এই টার্মটা সবসময় ইকুয়াল টু ওয়ান, তাহলে দিস ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, পি প্লাস পি বার কিউ, রাইট? হলো। তাহলে এই আমরা একটা রিলেশন লিখলাম, এই রিলেশনটা ইকুয়াল টু হচ্ছে এটা, অর্থাৎ গিভেন আমাদের রিলেশন। আচ্ছা এইবার দেখো এই রিলেশনটাকে আরো কিছু লেখা যায় কিনা। এবার দেখো এই রিলেশনটাকে লেটস সে, লেট মি টেক দিস কালার। ওকে দেখো, পি প্লাস পি বার ইজ অলওয়েজ ওয়ান, রাইট? দিস টার্ম ইজ অলওয়েজ ইকুয়াল টু ওয়ান, রাইট? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে পি প্লাস পি বার which is equal to 1 into p plus q, which is equal to p plus q, right? তাই তো? So p plus p bar q is equivalent to p plus q, so which is a representation of OR gate, right? It's a representation of OR. Okay, now let's come back to the next problem. আচ্ছা নেক্সট প্রবলেমে বলেছে একটু ধাতুর কার্য অপেক্ষকের মান হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে। ফটো এমিশন এক্সপেক্ট, হ্যাঁ, এমিশন স্পেকট্রোস্কোপি, রাইট? যেখানে কি বলেছে যে ওয়ার্ক ফাংশন হচ্ছে, মেটালের ওয়ার্ক ফাংশন হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, রাইট? ওয়ার্ক ফাংশন মানে কি, যে ওয়ার্ক ফাংশন হচ্ছে মিনিমাম কত পরিমাণ এনার্জি দিলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, রাইট? তাহলে মিনিমাম কত এনার্জি দিলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। লেটস সে ফাই ইজ এ ওয়ার্ক ফাংশন, রাইট? যেটার ভ্যালু এখানে বলেছে 4 ইলেকট্রন ভোল্ট, রাইট? তাহলে যদি একটা ফোটন শাইন করা হয়, সেই ফোটনের মিনিমাম কত এনার্জি হলে
ইলেকট্রন বেরোতে হবে। তো মিনিমাম এনার্জি হতে হবে কি ওয়ার্ক ফাংশনের সমান বা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন হতে হবে, তবেই হচ্ছে কি বলে ওই ওয়ার্ক ফাংশন থেকে থেকে, বাধাটাকে হচ্ছে অতিক্রম করে ইলেকট্রন বেরোতে পারবে, রাইট? তো ধরো ফোটনের এনার্জি কি এইচ নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি মিনিমাম কত ফ্রিকোয়েন্সির জন্য ওয়ার্ক ফাংশন মানে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে, তাহলে মিনিমাম এইচ নিউ মিন, if new mean is the minimum frequency, then the corresponding energy is h new mean equal to হতে হবে phi, রাইট? ফ্রিকোয়েন্সি এর থেকে কম হলে phi এর সমান হবে না h নিউ, তাই তো? যদি এই নিউ ফ্রিকোয়েন্সিটা এই মিনিমামের থেকে কম হয় তাহলে কখনোই phi এর সমান হবে না। তাহলে আমাদেরকে এমন একটা নিউ মিন বের করতে হবে যেটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে, যার করসপন্ডিং এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু phi, রাইট? সেক্ষেত্রে আমরা বলতে পাবো সেক্ষেত্রে ইলেকট্রনটা বেরিয়ে আসার জন্য সক্ষম এবার, রাইট? আচ্ছা, আবার দেখো এটাকে লেখা যায় এইচ নিউ মিন সমান সমান ফ্রিকোয়েন্সি সমান সমান কি সি বাই ল্যামডা, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? আচ্ছা, তাহলে নিউ মিন মিনিমাম ফ্রিকোয়েন্সির জন্য কি ল্যামডা কি ম্যাক্স হতে হবে, কারণ ইনভার্স ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? সো যদি ফ্রিকোয়েন্সি মিনিমাম হয় তাহলে ল্যামডা সর্বোচ্চ হতে হবে, তাহলে ইকুয়াল টু এটা কি ফাই হতে হবে, right? Which is equal to our 4 electron volt. Now if you substitute these things, value of h, c, okay, and if you now calculate this lambda, okay, it will turn out to be this, I think 310 nanometer, okay, that you can do using your calculators, right? Very good. আচ্ছা, এবার আসা যাক আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা আমাদের বলেছে যে আর ব্যাসার্ধ যুক্ত ফাঁপা পাতলা গোলাকার খোলককে কিউ আধান প্রদান করা হলো এক্স বিন্দুতে, যেখানে এক্সটা হচ্ছে কি জিরোর থেকে বড় কিন্তু আর এর থেকে কম, রেডিয়াসের থেকে কম, রাইট? এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, অর্থাৎ আমরা ছবিটা আঁকি। তোমাকে বলেছে এইরকম একটা ফাঁপা গোলাকার খোলক আছে, রাইট, যার ভিতরটা ফাঁপা, শুধু উপরে সারফেসটা আছে। এবার বলেছে এই সারফেস এই টোটাল চার্জ হচ্ছে এই গোলকে টোটাল চার্জ হচ্ছে কিউ, রাইট? এইবার তোমাকে বলেছে এক্স বিন্দুতে, আচ্ছা আচ্ছা এইগুলোকে রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে আর, রাইট? তাহলে সেন্টার যদি এই ও বিন্দুটা হয়, ঠিক আছে, তাহলে সেন্টার থেকে সার গোলাকারের আউটার সারফেসের যে দূরত্ব সেটাই হচ্ছে রেডিয়াস, রাইট? এবার বলেছে তোমাকে এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এক্স বিন্দুটা কোথায়, এক্স বিন্দু হচ্ছে আর এর থেকে ছোট এবং এক্স শূন্যর থেকে বড়, তাহলে সামওয়্যার লেটস উই ক্যান অ্যাজিউম ইট হিয়ার, রাইট? So somewhere here, let me draw, put it in a dotted line. Somewhere here. So this is actually x. এইটুকু হচ্ছে x, এটা যদি রেডিয়াস হয় এটা হচ্ছে x, রাইট? তাহলে এবার বলেছে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত, ঠিক আছে? দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হলে এই যে ডটেড সার্কেলটা, আমাদের গস থিওরেম থেকে আমাদেরকে কি জানতে হবে, যদি আমরা বের করি আমরা কি জানি গস থিওরেম থেকে, যে কোনো একটা ক্লোজ সারফেস কত পরিমাণ চার্জকে এনক্লোজ করেছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড সেই ক্লোজ সারফেসের উপরে, রাইট? কিন্তু দেখো এই যে সার্কেলটা ডট সার্কেলটার ভিতরে যেটা এক্স রেডিয়াসে, এ তো কোনো চার্জকে এনক্লোজই করেনি, করেছে? করেনি। তাহলে কি ইলেকট্রিক ফিল্ড কত হবে? আমরা জানি ই ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএস অ্যাকর্ডিং টু গস থিওরেম ইজ ইকুয়াল টু কি হয়, টোটাল চার্জ এনক্লোজড কিউ এনক্লোজড ইএনসি ডিভাইডেড বাই পারমিটিভিটি অর্থাৎ ফ্রি মিডিয়াম, রাইট? হ্যাঁ, তাহলে আমাদেরকে বলেছে এক্স পয়েন্টে, অর্থাৎ এই যে এক্স পয়েন্ট এক্স রেডিয়াস ধরে আমি যদি একটা একটা সারফেস এনক্লোজ করি, তাহলে এই সারফেসের
প্রত্যেকটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কত ই যদি হয় সেটা আমাকে হচ্ছে এই সারফেসটা কত পরিমাণ চার্জকে এনক্লোজ করেছে ডিভাইডেড বাই ই জিরো, এবং তার ই ডট ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় ই ডট ডিএস ইন্টু ই ই ডট ডিএস এর ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো, রাইট? কিন্তু এই সারফেসটা তো কোনো চার্জকে এনক্লোজ করেনি, কারণ পুরো সব চার্জ তো কি এই আউটার যে বড় স্ফিয়ারটা আছে তার সারফেসে আছে। সো দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দিস কেস হ্যাজ টু বি জিরো, রাইট? কারণ কোনো চার্জই নেই, কিউ এন ক্লোজ ইকুয়াল টু জিরো। এইবার যদি এটা যদি ফাঁপা গোলাকার না হয়ে এটা যদি সলিড হতো, স্ফিয়ারটা যদি সলিড হতো, এটা যদি সলিড স্ফিয়ার হতো মানে পুরো জায়গা জুড়ে চার্জ আছে, দেন তোমাকে কিন্তু এইটুক জায়গায় যদি চার্জ বের করতে হতো, মানে ইলেকট্রিক ফিল্ড এরকম একটা এক্স রেডিয়াসের ক্ষেত্রে, তাহলে তোমাকে এই যে তুমি ডটের যে সার্কেলটা এঁকেছিলে ওটা কতটা চার্জ এনক্লোজ করছে সেটা বের করতে হতো, কিউ ইএনসি কত, ঠিক আছে? কিউ ইএনসি আমরা কিভাবে বের করতাম তাহলে? কিউ ইএনসি would be ভলিউম চার্জ ডেন্সিটি, ওকে, ইন্টু ডিভি তার ইন্টিগ্রাল হতো। যদি ডিভি এলিমেন্টে, আচ্ছা, এটা ইন্টিগ্রাল হতো, এবং এই ইন্টিগ্রালটা এই ডিভিটা কি হতো ইভেনচুয়ালি, এই যে এক্স রেডিয়াসের যে তোমার আহ, ভিতরে যে ছোট সার্কেলটা মানে স্ফেরিক্যাল সারফেসটা ড্র করা হয়েছে, ঠিক আছে, ওরকম একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট যদি নেই এবং সেটা যে, তো এটাকে হচ্ছে যদি আমাকে ইন্টিগ্রাল করতে হয় তাহলে আমাকে এটা করতে হতো, এটা অ্যাকচুয়ালি 3D ইন্টিগ্রাল। সো উই নিড টু রাইট ডাউন the radius, so rho v volume charge density, dv equal to কি হয়, dv equal to হয় if small r square is the radius, r square d theta d phi dr, so r এর লিমিট হতো 0 to x, ওকে, d theta and d phi এর লিমিট হতো কত, d theta and d phi এর লিমিট কত হতো, let me write it down this little bit this way. No, it's r square sin theta d phi dr, right? থিটা হতো কত হতো থিটা, 0 to পাই, রাইট? ফাই কত, 0 to 2 পাই। দেন এরকম করে আমাকে কিউ এনক্লোজ বের করতে হতো, রাইট? তো এরকম যদি তোমাদের অঙ্ক থাকে যে ফাঁপা না হয়ে যদি এটা সলিড স্ফিয়ার হতো তাহলে কিন্তু রাইট হয়ে জিরো নয় এক্ষেত্রে, বোঝা গেল? ওকে, চলো নেক্সট প্রবলেমে আসা যাক। আচ্ছা, নেক্সট প্রবলেম বলেছে একটি তড়িৎ দ্বিমেরু দ্বারা সৃষ্ট তড়িৎ প্রাবল্যের মান দূরত্ব আর এর সাথে কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে বলেছে তোমাকে একটা ডাইপোল দেওয়া আছে, ইলেকট্রিক ডাইপোল, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, ঠিক আছে? এবার বলেছে যে ইলেকট্রিক ডাইপোলটার জন্য আর দূরত্বে, যে কোনো র্যান্ডম দূরত্বে, ধরা যাক এখানে, ধরো এখানে একটা পি পয়েন্ট আছে, বলেছে এর জন্য এই আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো এটা যদি আর ভেক্টর হয়, আর ভেক্টর বরাবর পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের মনে থাকতে পারে বা মনে রাখবে, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ডাইপোলের জন্য at position vector r is equal to 1 by 4 pi epsilon 0 into 1 by r cube, মানে ডিস্টেন্স স্কেলার নাম্বার, ওকে, আচ্ছা এটা আমরা একটু নিচেই লিখি, ইনটু 3 ডাইপোল মোমেন্ট যদি পি হয়, ডাইপোল মোমেন্ট যদি পি হয়, ডট আর ক্যাপ, আর ভেক্টর বরাবর হচ্ছে ইউনিট ভেক্টর, ইনটু হচ্ছে আর ক্যাপ মাইনাস হচ্ছে ডাইপোল মোমেন্ট, রাইট? তাহলে দেখো ইভেনচুয়ালি এই যেটা বলছে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস বাই অ্যান ইলেকট্রিক ডাইপোল ভেরিস উইথ ডিস্টেন্স আর অ্যাজ হচ্ছে 1/r³ আকারে ভেরি হচ্ছে, রাইট? 1/r³ আকারে ভেরি হচ্ছে, সো ইট শুড বি দ্য দিস আনসার, ওকে? এবার দেখো এটা কিছু স্পেশাল ক্লাসও তোমাদেরকে বলতে পারে, যদি বলে যে না এই ডাইপোলের পারপেন্ডিকুলার ডিরেকশনে ফিল্ড কত,
অর্থাৎ আরটা যদি ডাইপোলের সঙ্গে যদি এটা ধরো একটা জেনারেল কি থিটা অ্যাঙ্গেল করেছে, যদি না হয় এই থিটা অ্যাঙ্গেলটা দিয়ে 90 ডিগ্রি হয় তাহলে কত হবে? তাহলে পি ডট আর কস 90, রাইট? নাও ইউ নো পি হবে। এবার আরটা যদি এইদিকে না হয়, যে ডাইপোল পিটা যে দিক বরাবর, ডাইপোল মুভমেন্ট যে দিক বরাবর সেই দিক বরাবর সামওয়্যার হেয়ার, ওকে, দেন পি এন্ড আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। দেন ইউ নো হোয়াট ইজ দ্য পি ডট আর, রাইট? জাস্ট সাবস্টিটিউট দিস here and you will get the answer. Okay, very good. Now let's come back to the next problem. প্রবলেমটা যেটা বলেছে সেটা বলেছে যে একই অভিমুখে সমপ্রবাহ বিশিষ্ট দুটি সমান্তরাল তারকে কাছাকাছি আনলে কি হবে? তারা পরস্পরকে আকর্ষণ করবে, না পরস্পরকে বিকর্ষণ করবে, না তাদের মধ্যে কোনো বল অনুভূত হয় না, না কেবলমাত্র একটি তার বিকর্ষণ অনুভব করে? কি হবে সেটা বের করতে বলেছে। অর্থাৎ তোমাকে প্রশ্ন হিসাবে তোমাকে বলেছে, ধরো আহ এইরকম একটা তার আছে এবং আহ আর একটা তার আছে এরকম, দুটো ধরো সমান্তরাল তার, ঠিক আছে? এটার মধ্য দিয়েও একটা কারেন্ট যাচ্ছে, সম- এটার মধ্য দিয়েও আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুটোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং একই একই ডিরেকশনে। এবার বলেছে যে এই দুটো তারের মধ্যে কি হবে, এরা কাছাকাছি আনলে এরা কি হবে? আকর্ষণ করবে, না বিকর্ষণ করবে, না কিছুই করবে না? তো তোমরা জানো এই তারের ভিতর দিকে যখন কারেন্ট যায়, অ্যাম্পিয়ার্স ল থেকে তোমরা জানো এর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই তারের উপর যখন এই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কি একটা চার্জ পার্টিকেল ভেলোসিটি নিয়ে যাচ্ছে, রাইট? কারেন্ট যাওয়া মানে একটা চার্জ পার্টিকেল একটা ভেলোসিটি নিয়ে এই দিকে যাচ্ছে, রাইট? সো এই তারের জন্য যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হলো এই তারের উপর, ঠিক আছে, তাহলে কি এই তারের উপর যে চার্জ পার্টিকেলটা প্রবাহিত যাচ্ছে তার উপর কি একটা লরেন্স ফোর্স কাজ করবে, রাইট? তাহলে এই তারের কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, প্রথম তারের কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ড দ্বিতীয় তারের উপর একটা লরেন্স ফোর্স কাজ করবে, রাইট? প্রথম তারের ম্যাগনেটিক ফিল্ডের জন্য দ্বিতীয় তারের মধ্য দিয়ে যে চার্জ প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রিক ফ্লো হচ্ছে, তার জন্য কি একটা লরেন্স ফোর্স কাজ করবে, রাইট? হ্যাঁ, সেই লরেন্স ফোর্সটা জন্য কি তাহলে একটা বল ক্রিয়েট করবে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের, সিমিলারলি দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপরও হবে। আচ্ছা, উইথ এ বিট অফ অ্যালজেব্রা তোমরা যদি একটু চিত্রটা বুঝতে পারো, আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না, তো যদি আহ বা মেবি তোমাদের টাইম ফ্রেম মাথায় রেখে তোমরা মনে রেখে দিতে পারো, যদি দুটো তারের মধ্য দিক দিয়ে কারেন্ট একই দিকে প্রবাহিত হয়, একই দিকে যদি কারেন্ট যায়, সেক্ষেত্রে তার দুটো পরস্পরকে আকর্ষণ করবে বিকজ অফ দ্য লরেন্স ফোর্স, ওকে? যদি বিপরীত দিকে যায়, কারেন্ট যদি বিপরীত দিকে থাকে, ওকে, একটা আপওয়ার্ড ডিরেকশন লেটস আর একটা তারের মধ্যে ইন দ্য রিভার্স ডিরেকশন, প্রথম তারের বিপরীত দিকে, তাহলে লরেন্স ফোর্সটা হচ্ছে রিপালসিভ হবে, ওকে? সো অ্যাট্রাকটিভ তখন হবে যদি দুটো তারের মধ্যে দিয়ে কারেন্ট একই ডিরেকশনে প্রবাহিত হয়, আর রিপালসিভ তখন হবে যদি দুটো তারের মধ্যে দিয়ে কারেন্ট বিপরীত দিকে যায়, ওকে? পুরোটাই হচ্ছে লরেন্স ফোর্স থেকে এক্সপ্লেইন করা যেতে পারে। তোমরা যদি দেখো ম্যাগনেটিক ওই অ্যাম্পিয়ার্স ল থেকে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, কিভাবে প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর কোন দিকে কাজ করছে, এবং দ্বিতীয় তারের উপর যে চার্জ পার্টিকেল, ঠিক আছে, বা কারেন্ট এলিমেন্ট, রাইট? সো আইডিএল, যদি আমরা একটা ডিএল অ্যামাউন্ট অফ ছোট্ট তারের এলিমেন্ট নেই, তো কারেন্ট এলিমেন্ট আইডিএল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ডিএল নির্দিষ্ট দিক আছে, রাইট? ক্রস বি is the magnetic field, so this is now is your Lorentz force, right? Lorentz force, right? So if you work on these things and can try to understand the direction of this force, okay, then you will see if the current is in the same direction, this is an attractive force. If current
is in the opposite direction, then it's an repulsive or repelling each others. Then these two wire will repel each other. Okay, so in this case, our option is actually A, attract each other. Okay, yeah, so that's all for today. In fact, 2016 এর কোশ্চেন পেপারের এই কোশ্চেনগুলোই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, যেগুলো আমরা প্রায় সবগুলোই সলভ করেছি। আমার মনে হয় থ্রু আউট, ইনক্লুডিং today's session, it will be total 9 session. Out of them, I think we have covered this 2016 question paper in total 6 sets. Rest 3 sets were on actually vector, special topics on vector, unit and dimension, and rest and motion. So those are also very, very important, like MCQ session, which was actually taken by Dr. Surajit Sarkar. And you should watch those MCQ session as well, apart from this 2016 question paper, because there he discussed several problems on vector, unit and dimension, and rest and kinetic motion, okay, and that would definitely help you to understand and solve different other kind of problem which could appear in your exam from the vector or rest and kinetic session. And we'll keep on doing such kind of MCQ session on every day or every alternate day till your till you appear for the exam, SSC exam. Okay, that's all for today. If you guys sent me another question set from another year, I would be definitely happy to solve them as well. Okay, all right, see you, bye bye for the next.